আবির প্রজেক্টের কাজে অত্যাধিক ব্যস্ত। মোজাম্মেল খানের সাথে কাজের ব্যাপারে প্রতিনিয়ত কথা হয়, তবে ইদানিং আলী আহমেদ খানের মন ভীষণ খারাপ। বাড়িতে কিংবা অফিসে কোথাও কারোর সাথে বেশি কথা বলে না। তানভীর নিজের কাজের পাশাপাশি সময় দেয়, মাঝে মধ্যে আবিরের অফিসে যায়। রাকিব আর রাসেলকে যতটা সম্ভব সহযোগিতা করে। বিগত 7 বছর ন্যায় বর্তমানে আবির ব্যতীত খানবাড়ি পরিবেশ ততটা নিস্তব্ধ নয়। 1.5 বছরের বেশি সময় আবির বাসায় থাকার সবার সঙ্গে সম্পর্ক বেশ মজবুত হয়েছে। আবির নিজের কাজ শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে বাসায় কল দেয়। সারাদিনে 2-4 মিনিট কথা হোক বা না হোক, নিয়ম করে সন্ধ্যার পর ঘণ্টাখানেক কথা বলাটা অভ্যাস হয়ে গেছে। আবিরের অনুপস্থিতিতে 17 দিন কেটে গেছে, অথচ এতদিনও মেঘের সাথে সম্পর্ক উন্নত হচ্ছে না। প্রথম 8-10 দিনের মতো মেঘ আর কান্নাকাটি করে না এবং প্রতিনিয়ত আবিরকে জ্বালাতে নতুন নতুন পরিকল্পনা করে। আবির কাজের ফাঁকে মেঘের সব কর্মকাণ্ড দেখে একা একাই হাসে। আবিরের হাসি দেখে কেউ কেউ হয়তো বা আবিরকে উন্মাদ ভাবে, তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই। প্রজেক্টর মেঘের ব্যতীত আপাতত আবিরের মস্তিষ্ক অন্য কিছু নেই। প্রাত্যহিক সকালে ঘুম ভাঙার পর মেঘের প্রথম কাজ ক্যালেন্ডারে গত হওয়া একটা দিন মার্ক করা। মেঘের মতো আবিরও প্রিয়সী ক্রন্দনরত আদলে হাসি ফোটানো তাগিদে সর্বক্ষণ দিন গুনছে। আজ সকাল থেকে মালিহা খান আর হালিমা খান রান্নাঘরে ব্যস্ত। আবিরের বড় মামিকে ডাক্তার দেখাতে ঢাকায় নিয়ে আসবে, সাথে বড় মামা এবং মালা আসবে। তাছাড়া মায়েশা আর তার হাজবেন্ডকেও দাওয়াত দেওয়া হয়েছে। ইকবাল খান বেশ কিছু দিন যাবৎ চট্টগ্রামে আছেন, তাই মিম আদিকে নিয়ে আকমিলা খান নিজের স্কুলে মিটিংয়ে গেছেন। মেঘ ভার্সিটি থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে কেবল শুয়েছে। এর মধ্যে বড় মামি আর মালা বাসায় আসছে। ওনাদের কণ্ঠ শুনে মেঘ তাড়াতাড়ি নিচে আসছে। সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করেছে। মামি হাসি মুখে কথা বললেও মালা মুখ ফুলিয়ে রেখেছে। মেঘ মালার দিকে তাকিয়ে জোরপূর্বক জিজ্ঞেস করল, আপু কেমন আছেন? মালা একবারও বাধ্য হয়ে উত্তর দিল, ভালো, তুমি? মেঘ মুচকি হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, খুব ভালো। মেঘ মালাদের পাশের সোফায় বসে চোখ বন্ধ করতে গত বছর মাইশাপুর বিয়ে প্রতিটা ঘটনা চোখের সামনে জ্বলজ্বল করছে। তখন মালাকে নিয়ে মেঘের মনে অভিযোগে কমতি ছিল না। আবির একজন দায়িত্বশীল প্রেমিক হিসেবে কত সুন্দরভাবে সবগুলো ঘটনার সমাধান করেছিল। বোকা মেঘের আবিরের উদ্বিগ্নতা তখন বুঝতে পারেনি। মাইশাপুর গায়ে হলুদের দিন সকালে মেঘের উন্মুক্ত পৃষ্ঠে আবিরের হাতের স্পর্শের কথা মনে পড়তে মেঘের শরীরের সব লোম দাঁড়িয়ে গেছে, সেই সঙ্গে শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। আবিরকে দেখার জন্য মনটা আনচান করছে। মেঘের চোখ মেলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মালা আর চোখে মেঘকে দেখছে। মেঘ পরনে একটা সাদা মাটা 3 পিস, বিনুনি করা চুলগুলো কোমর ছাড়িয়েছে, সামনের দিকে ছোট ছোট চুল কপাল ঢেকে আছে। ক্লাসে যাওয়ার আগে দেওয়া গোলাপি রঙের লিপস্টিকে অল্প স্বল্প এখনও ঠোঁটে লেগে আছে। মালা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে মনে মনে ভাবছে, মেঘের মধ্যে স্পেশাল কী গুণ আছে যা আমার মধ্যে নেই? আমি কি তোমার প্রেমিকা হতে পারতাম না? এই বাড়ির বড় বউ হওয়ার জন্য আমি কি একেবারে যোগ্য ছিলাম না? হালিমা খান রান্নাঘর থেকে উচ্চস্বরে ডাকলেন, এই মেঘ, তুইও কি মেহমান হয়ে গেছিস? মেঘ তড়িঘড়ি করে উঠে রান্নাঘরে গেল। বড় মামা এখনও আসেনি। মাইশা আপু আর ওনার হাজবেন্ডকে নিয়ে আসবেন, তাই আপাতত মামি আর মালার জন্য শরবত করা হয়েছে। মালাকে শরবত সাথলে মালা বিরক্ত ভরা কণ্ঠে বলল, শরবত খাবো না আমি। মেঘ স্বাভাবিকভাবে শরবত রেখে দিয়েছে। মালিয়া খান আর আবিরের বড় মামি নিজেদের মধ্যে কথা বলছেন। মালা সোফা থেকে উঠে সারা বাড়ি ঘুরে দেখছেন। হয়তো আবিরের রুমে যেতে চাইছিলেন, কিন্তু তালা দেখে আবারও নিচে আসলেন। মেঘকে উদ্দেশ্য করে ঠাট্টা স্বরে জিজ্ঞেস করল, আবির ভাইয়ের রুমে তালা কেন? তোমার জন্য নাকি? অতি সামান্য কথাতে অভিমানী মেঘের মনে ভীষণ ক্ষোভ জমেছে। গম্ভীর মুখে গাম্ভীর্যতা সরিয়ে ক্ষীণ হেসে ধীর কণ্ঠে বলল, উফ, ভাবতেই ভালো লাগছে যে উনি আমার জন্য এতটা উদ্বিগ্ন। আমার ভয় উনি নিজের রুমে তালা দিয়ে গেছে। আবির ভাই আমাকে এত ভয় পায়। ওয়াও!
মেঘের মুখে উল্টাপাল্টা কথা শুনে মালা বেশ বিরক্ত হলো। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে ফের বলল, রুমে তালা থাকুক কিংবা না থাকুক, ওনার শূন্য রুমে পূর্ণতা ওনাকে ছাড়া অসম্ভব। তাছাড়া রুমে তালা দিয়ে ভিন দেশে পাড়ি দিলেও ওনার মনটা তো আমার কাছেই রেখে গেছে। মালা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, মানে? নাথিং। ইদানিং আবিরকে জ্বালাতে জ্বালাতে মেঘের স্বভাব খারাপ হয়ে গেছে। মালাকে দেখে খুব জ্বালাতে ইচ্ছে করছে। যেই ভাবনা সেই কাজ। মেঘ সোফায় বসে দুহাতে মালিয়া খানের বাহু আঁকড়ে ধরে কাঁধ বরাবর মাথা এলিয়ে দিয়েছে। মালিয়া খানের কথা থামিয়ে ডান হাতে মেঘের কপাল হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কী রে, শরীর খারাপ লাগছে নাকি? মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, না, তোমার আদর খেতে খুব ইচ্ছে করছে। মালা ভিতরে ভিতরে রাগে কটমটো করছে। মালিয়া খান মেঘকে নিজের কাছে টেনে নিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আবিরের মামির সঙ্গে কথা বলছে। অন্যান্য কথোপকথনের শেষে দুজনে আবিরের ব্যাপারে কথা বলতে শুরু করেছে। আবিরের মামি ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন, আবিরের জন্য মেয়ে কি পছন্দ করে রেখেছ? মালিয়া খান মলিন হেসে বলল, মেয়ে কীভাবে পছন্দ করব? ছেলে তো বিয়ের জন্য রাজি হয় না। আবিরের পছন্দ আছে নাকি? মালিয়া খান উদাস ভঙ্গিতে বলল, আমি আবিরকে জিজ্ঞেস করেছি ভাবি। আবিরের আব্বু সরাসরি কিছু না বলেও ছেলের পছন্দ আছে কিনা এ বিষয়ে উনি নিজেও কয়েকবার জানতে চেয়েছেন, কিন্তু আবির কিছুই বলেনি। উল্টো দুই ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। কি করেছে? এদিকে আবির বিয়েতে রাজি হয় না, অন্যদিকে মেঘের আব্বু মেঘের জন্য সম্বন্ধ দেখছে। এইসব নিয়ে আবিরের আব্বু আর মেঘের আব্বু মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এরপর থেকে দু ভাই নীরব, বিয়ের বিষয়ে আলোচনা বন্ধ। মেঘ বড় আম্মুর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে প্রশ্ন করল, বড় আব্বু আর আব্বুর মধ্যে ঝগড়া হয়েছে? কবে? আমি কোথায় ছিলাম? তেমন সিরিয়াস ঝগড়া না, কথা কাটাকাটি হয়েছে। তোরা বাইরে ছিলি, আমিও বিস্তারিত শুনিনি। আর তোর বড় আব্বু আমাকে তেমন কিছু বলেনি। মেঘের বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, এজন্য কি আম্মু সেদিন বিয়ের কথা বলতে নিষেধ করেছিল? আবিরের আম্মু আর মামি আবারও নিজেদের মধ্যে গল্প করছেন। মেঘ সোফায় পাশ থেকে নিজের ফোনটা হাতে নিয়ে লুকিয়ে আবিরকে মেসেজ লিখেছে, বড় মামি আর মালা আপু আমাদের বাসায় আসছেন। বড় মামি আপনার বিয়ে লেখা অসমাপ্ত রেখে মেসেজ পাঠিয়ে দিয়েছে। ফোন উল্টিয়ে রেখে পূর্বের ন্যায় আবারও বড় আম্মুর গা ঘেঁষে বসেছে। মালিয়া খান ধীরে সুস্থে মেঘের চুল হাত বুলাচ্ছে। 4 থেকে 5 মিনিট পরই মেঘের হাতে থাকা ঘড়ি কম হচ্ছে। ঘড়ির স্ক্রিনে ভেসে উঠেছে, ইউ রিসিভড আই মেসেজ ফ্রম আমার আবির। মেঘ বুঝে উঠে আগেই মালা নজর ঘড়িতে পড়ল। মালা কপাল গুটিয়ে রাগান্বিত দৃষ্টিতে মেঘের ঘড়ি স্ক্রিনে তাকিয়ে আছে। মেঘ ঘড়ি স্ক্রিনে তাকিয়ে নিজের অজান্তে লাফিয়ে উঠল। আজ 17 দিন পর আবির মেসেজ রিপ্লাই করেছে। মহানন্দে মেঘের বুকের ভিতর হৃৎপিণ্ডটা ছটফট করছে। খুশিতে চোখের কোণে পানি চলে এসেছে। প্রিয় মানুষটা নিজের হাতে কিনে পরিয়ে দেওয়া ঘড়িটা, আর সেই মানুষটার নাম ভেসে ওঠা মেঘের উজ্জ্বল মুখশ্রী আরও বেশি ঝলমল করছে। মেঘ ফোন হাতে নিয়ে এলোমেলো পায়ে সিঁড়ি পেরিয়ে নিজের রুমের দিকে ছুটছে। মালা নির্বাক চোখে মেঘকে দেখছে। মালিয়া খান তপ্তস্বরে বললেন, আস্তে যা, পড়ে যাবি তো। আবিরের মামি কপাল গুটিয়ে চিন্তাকণ্ঠিত বললেন, মেঘের হঠাৎ কী হলো? এভাবে ছুটছে কেন? মালিয়া খান মৃদু হেসে বলল, ও এমনই, ওর ছোটাছুটির কারণ লাগে না, হয়তো কিছু একটা মনে পড়েছে, এজন্য এভাবে ছুটছে, একটু পর চলে আসবে। মেঘ রুমে ঢুকে উত্তেজিত হস্তে মেসেজ সিন করল। আবিরের ছোট রিপ্লাই আসছে, আমার বিয়ে ব্যাপারে কি বলছে? মেঘের শরীর রীতিমতো কাঁপছে, ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠেছে, চোখ দুটো জলজল করছে। মেঘ গলা খাকিয়ে দিয়ে আস্তে করে বলল, মিস খান, আমি ঠিক জানতাম এই কথা বললে আপনার রিপ্লাই আসবেই আসবে। মেঘ কাঁপা কাঁপা হাতে মেসেজ লিখছে, আপনার বিয়ের জন্য মেয়ে দেখার কথা বলছে, তাছাড়া মালা আপু। আবিরের ততক্ষণ রিপ্লাই, মালা কি করছে? আপনাকে মিস করছে।
আবির ইমোজি পাঠিয়ে পরপর মেসেজ পাঠালো, ফাজলামো করবি না। মালা কি আজে বাজে কিছু বলছে? কি বলছে? মেঘের আর কোনো রিপ্লে নেই। আবির পরপর মেসেজ দিচ্ছে, মেঘ রিপ্লে করছে না। বাধ্য হয়ে আবির কল দিয়েছে। মেঘের বাঁ হাতে থাকা ঘড়ি আর ডান হাতে থাকা ফোন একসঙ্গে ভাইব্রেশন হচ্ছে। আবিরের কল দেখে মেঘ কিছু সময়ের জন্য থমকালো। বুকে বাঁ পাশে তীব্র কম্পন উপেক্ষা করে চোখ পিটপিট করে কল রিসিভ। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আবিরের রাগান্বিত কণ্ঠস্বর ভেসে আসছে, সমস্যা কি তোর? তেরামি করার কি তোর স্বভাব হয়ে গেছে? আমার অপছন্দের জেনেও অনবরত এই কাজগুলো করেই যাচ্ছিস। কথা অসম্পূর্ণ রাখার অভ্যাসটা কবে ত্যাগ করবি? মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, কেমন আছেন? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, তুই কি ভালো থাকতে দিছিস? মেঘ অভিমানী কণ্ঠে বলল, আমি কি আপনাকে খুব বেশি জ্বালাতন করি? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, মালা কি বলছে? মেঘ ঢোক গিলে ভেজা কণ্ঠে বলল, আমি আপনাকে খুব বেশি আমার অত্যাচার আপনি নিজের রুমে তালা দিয়ে গেছেন, এমনটাই বুঝিয়েছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে বলতে শুরু করলো, রুমে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এলোমেলো করে রেখে আসছি। রুমে খোলা রেখে আসলে যে যার মতো ঢুকে কাগজপত্র নষ্ট করে ফেলতো। আর হ্যাঁ, তানবীরের কাছে চাবি আছে, যখন ইচ্ছে রুমে যাস। তবু দয়া করে মানুষটার কথা গাল ফুলিয়ে কান্না করিস না প্লিজ। মেঘ আকুল কণ্ঠে বলে উঠল, আমার কান্না নিয়ে আপনার এত চিন্তা থাকলে এতদিন কথা কেন বলেননি? তোকে বারবার বারণ করার সত্ত্বেও আমার কথা অমান্য করছিলি কেন? তুই ভালোভাবে জানিস আমি যা বলি তাই করি। তোকে এত বোঝানোর পর যেহেতু আমার কথা অমান্য করছিস, তাই আমিও কথা বলিনি। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি যাওয়ার সময় আমায় ডাকলেন না কেন? আমায় ঘুমের মধ্যে রেখে কেন চলে গিয়েছিলেন? এতটা হৃদয়হীন কিভাবে হতে পারলেন? আপনার বুক কি একটুও কাঁপল না? আবির ঢোক গিলে শীতল কণ্ঠে জবাব দিল, কেউ কি জানে তার একজোড়া বন্দিত নেত্র আমার সুস্থি ব্রহ্মাণ্ডে তোলপাড় চালাতে সক্ষম? কান্না ভেজা ওই আঁখি যুগল মুখোমুখি হওয়ার সামর্থ্য আমার ছিল না, তাই বাধ্য হয়ে হৃদয়হীনের মতো পালিয়ে এসেছি। আবিরের ভেজা কণ্ঠস্বর কানে বাজতেই মেঘ নিজের চোখ মুছে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, কেউ কি জানে তার জন্য আমি কি পরিমাণ কান্না করেছি? কান্নারও পরিমাণ হয় বুঝি? তা কত বালতি পানি জমিয়েছিলি? মেঘ তরিত বেগে জবাব দিল, 9 বালতি। আবির মলিন হেসে বলল, ইস, আর 1 বালতি হলে ভালো হতো। মেঘ আচমকা কান্না শুরু করছে। আবির অতর্কিত প্রশ্ন করল, এই কি হয়েছে? কান্না করছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, আপনি না বললেন আর 1 বালতি পানি জমালে ভালো হতো? আবির শক্ত কণ্ঠে ধমক দিল, এই বেলায় কথা মানতে উঠে পড়ে লাগছিস, অন্য বেলায় কী হয়? মেঘ ভেজা চোখে ফিক করে হেসে উত্তর দিল, ভূতে পায়। আমারও তাই মনে হয়। বাসায় ফিরে আগে আপনার ভূতটাকে বিদায় করতে হবে। মামির শরীর কেমন? এখন আলহামদুলিল্লাহ ভালো। সিরিয়াস কোনো সমস্যা নেই? আপাতত ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে। আমি ঠান্ডা কণ্ঠে শুধালো, আপনার শরীর কেমন? মেঘের ঠোঁটে আবারও হাসি ফুটল। আদরি ভঙ্গিতে বলল, আলহামদুলিল্লাহ ভালোছি, তবে এখন খুব ভালো। সাবধানে থাকবেন। আর একটা কথা। জি বলুন। মালা পর্যন্ত আমার নাম্বারটা যেন না পৌঁছায়। পৌঁছালে কি হবে? তেমন কিছু না। হোয়াটসঅ্যাপে দিনে কমপক্ষে 10-15 বার কল আসবে। আমি বসে বসে কল রিসিভ করব। প্রতিদিন 1 ঘন্টা করে কথা বলে জাস্ট 10 থেকে 15 ঘন্টা কথা হবে। তারপর 8 ঘন্টা ঘুমাবো আর 1 থেকে 2 ঘন্টা অন্যান্য কাজ করব। মেঘ দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আর আমি পেঁয়াজ মরিচ দিয়ে আপনাদের কলিজা ভুনা করে এলাকার কুকুরগুলোকে খাওয়াবো? আবির নিঃশব্দে হেসে শুধালো, কিছু বলছিস? মেঘ দাঁতে দাঁত চেপে রাগী স্বরে জবাব দিল, বলছিলাম মাত্র 15 ঘন্টা কেন কথা বলবেন? বললে পুরো 24 ঘন্টায় কথা বলিয়েন, ঠিক আছে? আবির এবার শব্দ করে হাসল।
পরপর উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, মনে হচ্ছে কিছু পুড়েছে। আমি এখান থেকে পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। কি পুড়েছে? মেঘ রাগান্বিত কণ্ঠে জবাব দিল, আপনার নাক একটু বেশি অ্যাডভান্স। কলিজা ভুনা এখনও বসায়নি, ওয়েট, একটু পরে বসাবো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবির মৃদু স্বরে বললেন, ম্যাম, কলিজা ভুনায় মনে করে লবণ দিয়েন। মেঘ ফোঁস করে উঠল, আরও বেশি টেস্টি করতে একটু বিষও দিয়ে দেবনে। বলেই মেঘ কল কেটে দিয়েছে। রাগে ফোঁস করছে। আবিরের হাসি থামছে না। হাসতে হাসতে বিছানায় হেলান দিয়ে বসেছে। আজ অফ ডে বলে আবিরের কাজে তেমন চাপ নেই। নিজেকে নিয়ন্ত্রণ করে খানিক বাদে আবারও মেঘকে কল দিল। কল বাজতে বাজতে শেষ পর্যন্ত মেঘ কল রিসিভ করল। সঙ্গে সঙ্গে আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ নিশ্চুপ। আবির আদুরে কণ্ঠে আবারও ডাকলো, ম্যাম। আবিরের কণ্ঠে আদুরে ডাক শুনে মেঘের বুকের ভিতরে ধুকপুকানি বেড়ে গেছে। মন খারাপ, রাগ, অভিমান, খারাপ লাগা মুহূর্তে সব উদাও। অনুভূতিতে পাশ কাটিয়ে মেঘ কাট গলায় প্রশ্ন করল, কিছু বলবেন? বলুন। বলছিলাম, রান্নার টেস্ট বাড়াতে বিষটা ব্যবহার না করলে হয় না? বিষ ব্যবহার করলে কি হবে? না মানে, কেউ লবণ চেক করতে গেলে তো সারের সর্বনাশ হয়ে যাবে। মেঘ রাগে ফুঁসতে বলো, আপনি এসব বলতে আবারও কল দিয়েছেন? রাখছি আমি। আবির তরিত বেগে ডাকলো, শুনো। আবিরের মেঘে তুমি সম্বোধন শোনা মাত্রই মেঘের দু চোখ প্রশস্ত হয়ে গেছে। মুহূর্তেই শ্বাস থেমে গেছে। হতকম্ব মেঘের মস্তিষ্ক অনুভূতিতে তোলপাড় চলছে। চোখের পাতায় জল করছে। আবিরের হাস্যোজ্জ্বল আদলখানা দুরু কাঁপছে বুক। চোখে মুখে রাগের রেশ মাত্র নেই। আবির তৎক্ষণাৎ ঠান্ডা কণ্ঠে বলল, অতি সামান্য কারণে যেভাবে রেগে যাস, ভবিষ্যতে কী হবে ম্যাম? মেঘ চোখ কুঁচকে জানতে চাইল, কী হবে? সদা আশঙ্কাজনক পরিস্থিতিতে থাকতে হবে। আবির চটজলদি গম্ভীর কণ্ঠে বলে উঠল, আবারও বলছি, মালা পর্যন্ত আমার নাম্বার পৌঁছেলে সব দায়ভার আপনার, মনে থাকে যেন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, বড় আম্মু থেকে নাম্বার নিলে? আমি আম্মুকে বারণ করেছি। আম্মু কাউকে নাম্বার দিবে না। অন্য কারো কাছে নাম্বার চাওয়ার সাহস মালার হবে না। একমাত্র আপনি আছেন। অনুগ্রহ করে আপনিও দিবেন না। ও আচ্ছা, এজন্য বড় আম্মু আমাকে নাম্বার দিচ্ছিল না? তাতে কি, আমি তো নাম্বার দেখেই মুখস্থ করে ফেলেছি। আমি কারো নাম উল্লেখ করিনি, তাই আম্মু বুঝতে পারেনি। আপনি যে নাম্বার মুখস্থ করা পাবলিক, এটা আমি জানি। তাছাড়া আমি নিজেও আপনাকে কল দিতাম, কিন্তু আপনার অসুস্থতার কথা শুনে। কোনো ব্যাপার না, কিন্তু মালা আপু আমার কাছে নাম্বার চাইলে কি বলবো? ওটা আমার শিখিয়ে দিতে হবে? না, একদম না। এখন রাখি। আচ্ছা। মেঘ ফের বলল, শুনুন। জি ম্যাম, বলুন। রাতে কল দিলে রিসিভ করবেন, নাকি আবার রাগ করে বসে থাকবেন? আবির কপাল গুটিয়ে মৃদু স্বরে বলল, ফ্রি হয়ে মেসেজ দিয়েন। আর একটা কথা, মেঘ কাঁপা গলায় আস্তে করে বলল, মিস ইউ, বলেই কল কেটে দিয়েছে। আবির মলিন হেসে ফোনের স্ক্রিনে তাকালো। মেঘের শাড়ি পরা একটা ছবি ফোনের ওয়ালপেপারে দেওয়া। আবির অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে আছে। অর্কিতে হাসি থামিয়ে কম্পিত কণ্ঠে বলো, মাই ডিয়ার স্পার, আই ফিল ইম্পিটি উইথআউট ইউ। কথা শেষ করে মেঘ আবারও নিচে নামলো। ততক্ষণে মাইশারা চলে আসছে। মাইশা দেখেই মেঘ ছুটে গেল। মাইশা হালকা রঙের একটা জামদানি শাড়ি পরে এসেছে। 4 মাসের অন্তঃসত্ত্বা হওয়া আগে থেকে বেশি কিউট লাগছে। মেঘ আপুকে ভালোভাবে পরখ করে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া, আপু, ভাগ্না অথবা ভাগ্নিকে সর্বপ্রথম আমি কোলে নিতে চাই। আদির পরেও আমি এখনও কোনো ছোটবাবুর কাছ থেকে দেখিনি। আমাকে জানাবেন প্লিজ। মাইশা তার হাজবেন্ড একসঙ্গে হেসে উঠল। ভাইয়া বলো, ইনশাল্লাহ। বাবুকে প্রথমে তোমার কোলে দিব, ইনশাল্লাহ। মাইশা সারাদিন শেষে বিকেলের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মামা মামিরাও বাড়িতে চলে যাবেন। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসে থাকলেও দুপুরে বাসায় এসে সবার সঙ্গে খাওয়া দাওয়া করছেন। যাওয়ার আগে মালা হঠাৎ মেঘকে
ডেকে শক্ত কণ্ঠে বলল, আবির ভাইয়ের নাম্বারটা দাও তো। মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওনার নাম্বারটা দিয়ে আপনি কি করবেন? কথা বলবো। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরে বলল, উনি প্রজেক্টের কাজে ব্যস্ত আছে, আপাতত আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় নেই ওনার। মালা বিরক্ত হয়ে শুধালো, তোমার সাথে কথা বলার সময় আছে? মেঘ কপালে মাত্র বরাবর ভাঁজ ফেলে মেকি স্বরে বলল, আমার সাথে কথা না বলে ওনার রাতে ঘুম হয় না। মেঘ যে ইচ্ছাকৃত রাগানোর জন্য এসব বলছে ওটা বুঝতে মালার বেশি সময় লাগলো না। মালা তৎক্ষণাৎ রাগান্বিত কণ্ঠে বলল, যতই যা বলো, ভাইয়ার নাম্বার আমি সংগ্রহ করেই নিব। আগেও কত রাত ভাইয়ার সাথে আনলিমিটেড কথা বলছি, তার হিসেব নেই। এবারও তাই হবে। ঘুম পাড়ানোর জন্য প্রয়োজন ভাইয়াকে ঘুমের ওষুধ সাজেস্ট করব। মেঘ ভিতরে ভিতরে লাগলো, রাগটা প্রকাশ করল না। ফিক করে হেসে বলল, চেষ্টা করে দেখতে পারবেন। হতেও পারে ওনার হার্টবিট আপনার দেওয়া ঘুমের ওষুধের পাওয়া কেউ হার মানিয়ে দিল। মালা কটমটো করে বলল, তুমি যে কোন ভরসায় এসব বলো আল্লাহই ভালো জানে। আকস্মাৎ মেঘের ঘড়িতে আবিরের মেসেজ আসছে, অলোকে। মেঘ মালার দিকে ঘড়িটা এগিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে জবাব দিল, এই ভরসায় নামের জায়গায় শুধু আমার আবির লেখাটা ভাসছে। মালা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে বলল, ফোনে আমার আবির লিখে রাখলে আবির ভাই তোমার হয়ে যাবে না। আরও কি বিড়বিড় করতে করতে মালা বেরিয়ে গেল। মেঘ মুখ ফুলিয়ে সেদিকে তাকিয়ে আছে। সত্যি তো, ফোনে আমার আবির ভাই নামটা গত 1.5 বছর যাবতই সেভ করে রেখেছে, কিন্তু নাম্বারটা একই নামে সেভ করেছে, কিন্তু তাতে সম্পর্ক কোনো উন্নতি হচ্ছে না। আবিরের অন্তর্নিহিত অনুভূতি বোঝার সক্ষমতা বেগের হয়েছে ঠিক, কিন্তু আবির যতটা দিন নিজের অনুভূতি প্রকাশ করছে ততদিন মেঘের আত্মবিশ্বাস আসছে না। জোর গলায় নিজেকে যতই আবিরের প্রেমিকা বলুক না কেন, দিন শেষে এটা সত্য, আবির তাকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেয়নি। মেঘ মুখ ফুলিয়ে রুমে চলে গেল। শেষ বিকেলের দিকে একটা হ্যান্ড পার্স আর সাথে 2টো ফাইল আর কিছু কাগজপত্র নিয়ে বন্যা আপন মনে ছুটছেন। আচমকা নজর পড়ে অনেকটা সামনে তানবীরের মতো কেউ একজন ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। শিওর হওয়ার জন্য বন্যা দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে। ছেলেদের হাঁটার স্বাভাবিক গতির সাথে মেয়েদের দৌড়ের গতি মোটামুটি সমান ধরা যায়। রাস্তায় দৌড়তে পারছে না, তবে যথাসাধ্য দূরত্ব হেঁটে তানবীরের বেশ কাছাকাছি চলে এসেছে। পিছন থেকে 2-4 বার ডেকেছে, কিন্তু সেই ডাক তানবীরের কর্ণে গিয়েও পৌঁছেনি। বন্যা এবার থেমে শ্বাস টেনে উচ্চস্বরে ডাকল, ওই ভিলেন। মেয়েলি কণ্ঠস্বর কানে বাজতেই তানবীর উদ্দেশ্যহীনভাবে পিছনে ঘুরল। বন্যাকে দেখেই থমকে দাঁড়ালো। ভুরু কুঁচকে কল কেটে কটমট রাগের স্বরে জানতে চাইল, কোন দিক থেকে ভিলেন মনে হয় আমায়? কখন থেকে ডাকছিলাম আপনি শুনছেন না, তাই বাধ্য হয়ে ডাকলাম। হঠাৎ আমাকে ডাকার কারণ? এমনি। আপনার বাইক কোথায়? একটা ছোট ভাই নিয়ে গেছে। কেন জিজ্ঞেস করতে পারি না? তানবীর মলিন হাসল। কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যাও, আসছি। তানবীর এমন ব্যবহারে আগামাথা বন্যা বুঝল না। কিছুক্ষণ ভাবার পর হঠাৎ পূর্ব ঘটনাগুলো মনে পড়ল। বন্যা সহসা ডাকলো, এই যে। তানবীর ঘাড় ঘুরে বিমুখ দৃষ্টিতে বন্যার দিকে তাকালে বন্যা মুখে মায়াবী হাসিতে তানবীরের হৃদয় দুরু দুরু কাঁপছে। তানবীর উত্তর না দিয়ে খানিক ভুরু নাচালো। বন্যা একগাল হেসে বলল, ঝালমুড়ি খাবেন? তানবীরের তাৎক্ষণিক উত্তর, না। তাহলে ফুচকা? না। চটপটি? না। চা? না। বন্যা এবার খানিক রেগে গেছে। চোখের পাতা ঝাপটে আনমনে বলে উঠল, তাহলে কি সিগারেট খাবেন? তানবীর প্রশস্ত নেত্রে বন্যার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে শুধালেন, কি বললে? বন্যা উত্তর না দিয়ে অন্য পাশে তাকিয়ে লজ্জা আর আতঙ্কে নিজের মুখ চেপে ধরল। নিজের প্রতি অতিষ্ঠ হয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। তানবীর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। বন্যাকে আপাদমস্তক দেখে মুচকি হেসে বলল, সিগারেট খেতে পারি, তুমি যদি আমার সঙ্গে খাও। অপ্রত্যাশিত কথা বন্যা শ্যাট করে তানবীরের অভিমুখে তাকালো। চোখ স্বাভাবিকের তুলনায় বেশ বড় আকার ধারণ করছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে।
বেসামাল পরিস্থিতিতে সামলে বনা দূর কণ্ঠে শুধালো, ছি, আপনি সিগারেটও খান? তুমি খাওয়াতে চাচ্ছ, তাহলে আমার খেতে সমস্যা কোথায়? বনা মাথা নিচু করে জড়সড় হয়ে বলল, মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি। এতদিন মানুষকে মুখ ফসকে অনেক কিছু বলতে শুনছি, আজ প্রথমবার কোনো মেয়ের মুখেও ফসকে সিগারেটের অফার করছে। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। চলো, সামনে থেকে দুটো সিগারেট নিচ্ছি। বনা আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, না, আমি যাব না। বনা চেঁচানোর শব্দ তানভীর আঁতকে উঠে বুক হাত রেখে আশেপাশে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, যেভাবেই চিৎকার করছ মানুষ তো অন্য কিছু ভাববে। বনা আস্তে করে বলল, যার যা খুশি ভাবুক, আমি সিগারেট খাবো না। তানভীর সশব্দে হেসে বলল, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। এরপর মুখ ফসকে সিগারেটের কথা বলে সত্যি সত্যি টেস্ট করাবো। এগুলো ঠিক না, আপনি এসব করতে পারেন না। বারে ডাকবা ভিলেন, আর কিছু বললেই ন্যায় অন্যায় জ্ঞান দিবা, তা তো মানব না। বনা বিরক্ত হয়ে বলল, দেখুন, আমি আপনাকে ট্রিট দিতে ডেকেছিলাম, আপনি ইচ্ছাকৃত আমার সাথে এমন ব্যবহার করছেন। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে দূরকণ্ঠে শুধালো, আমি আবার কি করলাম? যাই অফার করছি শুধু তাই করে যাচ্ছে। আমার সাথে চলাফেরা যার অস্বস্তি বোধ হয়, আমাকে যার অসহ্য লাগে, আমি তার থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করি। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমি কি একবারও বলছি আপনাকে অসহ্য লাগে, নাকি বলছি আমি আপনার অস্বস্তির কারণ? তানভীর স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে আকস্মাৎ হেসে বলল, চলো, কোথায় বাই ট্রিট না দিতে বললা? এখন এটা বলো না যে মুড নেই বা সময় নেই। বনা ঠিক এই কথাটাই বলবো চেয়েছিল, মুখে কথাটা গেলে শান্ত স্বরে বলল, কি খাবেন? ঝালমুড়ি, ফুচকা, চটপটি, এনিথিং? বনা ভুঁড়ি গুটিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, মনে মনে তানভীরকে অল্প স্বল্প বকে দিল। মেঘ আর তার ভাইয়ের স্বভাব বিশেষ পার্থক্য নেই, দুজনে বেশ অভিমানী। মেয়ে বলে অভিমানটা একটু বেশি প্রকাশ পায়। ঝালমুড়ি হাতে দুজনে পাশাপাশি দুটো চেয়ারে বসে এক প্লেটে ফুচকা, একটা চটপটি অর্ডার করছে। তানভীর ঠান্ডা কণ্ঠে শুধালো, হঠাৎ আমাকে ট্রিট দেওয়ার কারণ কি? বনা ঢোক গিলে আস্তে করে বলো, সেই দিন আপনাকে চা খেতে বলিনি বলে আপনার বোন আমায় কতগুলো কথা শুনিয়েছে, তাই আজ। তানভীর ভুরু গুটিয়ে ধীর কণ্ঠে জানতে চাইল, বুনু তোমায় কথা শুনিয়েছে? কি বলেছে? তানভীর নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীরের দৃষ্টি দেখে বন্যা থতমত খেয়ে হাসার চেষ্টা করলো। হাসি মুখে বলল, তেমন কিছু না, আসলে সেই দিন আমার তরফ থেকে সবাইকে চায়ের ট্রিট ছিল, তারা স্বাভাবিকভাবে আমার আপনার চা অফার করা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। তাছাড়া বিল দেওয়ার বিষয়টা নিয়ে মেয়েকে একটু রেগে গেছিল। বনুর কথা কিছু মনে করো না প্লিজ। বন্যার ঠোঁট উল্টে বিদ্রুপ ভঙ্গিতে বলে উঠল, ও আচ্ছা, ঠিক আছে, কিছু মনে করলাম না, ওকে। কি সমস্যা? এভাবে কথা বলছো কেন? এমনি। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শুধালো, এমনি বলাটা কি তোমার স্বভাব? বন্যা উপন্যাস মাথা নড়ালো। তখনই বন্যার বড় আপুর কল আসছে। বন্যা স্বাভাবিকভাবে কল রিসিভ করে কথা বলছে। ইতিমধ্যে ফুচকা চটপটি নিয়ে গেছে। বন্যার কথা শেষ করে চটজলদি 2-3 শিট বের করে তানভীরের হাতে দিয়ে বলো, এগুলো মেয়েকে দিয়ে দিবেন, কাল ভার্সিটি বন্ধ, পরশু একটা ক্লাস টেস্ট আছে, পরে নিতে বলবেন। তানভীরের গাল ফুলে নির্বোধের মতো বন্যাকে খানিক দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এত সমাদরের রহস্য তবে এই ছিল? স্বার্থপর মেয়ে কোথাকার। বন্যা ফুচকা খেতে খেতে আর চোখে তানভীরের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, একদম স্বার্থপর বলবেন না। নিজের বোনকে তো ঠিকই যত্নে রাখেন, প্রয়োজন ছাড়া বাসা থেকে বেরই হতে দেন না। 2-3টা সিটের জন্য এতটা রাস্তা পেরিয়ে আমাকে আপনাদের বাসায় যেতে হবে, আর নয় তো পিডিএফ দিতে হতো, সেই পিডিএফ আবার প্রিন্ট আউট করে আনতে হতো। যেহেতু আপনাকে পেয়েছি, তাই আপনাকে দিয়ে দেওয়াটাই বেস্ট অপশন ছিল। আমি চাইলেও রাস্তা কেটে 2টা সিট আপনাকে ধরিয়ে দিয়ে চলে যেতে পারতাম। আমি আপনাকে ট্রিট অফার করলাম, 40 মিনিট সময় দিলাম, এরপরে সেই সিটগুলো দিচ্ছি। তার থেকেও বড় কথা, সিটগুলো আপনার বনুর প্রয়োজন। তাহলে আমি স্বার্থপর কীভাবে হলাম?
যেভাবে যুক্তি দেখিয়ে ঝগড়া করছো, আমার মনে হচ্ছে তোমার উদ্ভিদ বিজ্ঞানের সাবজেক্ট না নিয়ে দর্শন সাবজেক্ট অনার্স করা উচিত ছিল। বনা ভুরু কুঁচকে প্রশ্ন করলো, আমি ঝগড়া করছি? তানভীর ঠোঁট চেপে হেসে বলল, এটাকে অবশ্য ঝগড়া বলে না, বলে তর্ক বিবাদ করা যায়। বনা সেসবে পাত্তা না দিয়ে ফুচকা খাচ্ছে। তানভীর টুকটাক ফুচকা খেতে পারলেও আজ চটপটি নিয়েছে, কারণ এক প্লেটের ফুচকা একা শেষ করা তানভীরের পক্ষে সম্ভব না। মেঘকে সাথে বের হলে মেঘ, মিম আদি থেকে অল্প কয়েকটা খায়। আজ আগে ভাগে চটপটিটা বেছে নিয়েছে। বন্যা ফুচকা শেষ করে উঠতে উঠতে বলো, আপুদের জন্য একটা পার্সেল নিয়ে বিলটা দিয়ে আসছি, আপনি বসুন। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, বিলটা আমি দেই। বন্যা রাগি রাগি মুখ করে তাকাতেই তানভীর ঢোক গিল, শান্ত কণ্ঠে বলো, ঠিক আছে আমি বসছি, বিলটা তুমি দিয়ে আসো। বন্যা মুচকি হেসে চলে গেল। বিল দিয়ে এসে তানভীরের হাতে শিটটা আবারও দেখে নিল। পার্স আর শিটগুলো হাতে নিতে নিতে শীতল কণ্ঠে বলল, সরি, সময়ের অভাবে খাওয়াতে পারছি না, অন্য কোনো দিন খাওয়াবো ইনশাল্লাহ। তানভীর মুচকি হেসে বলল, চা কিন্তু তোমার হাতে বানানো হতে হবে। দেখা যাক, আসছি। আমি এগিয়ে দিয়ে আসি? তা কোনো দরকার নেই, আপু নিয়ে যাবে আমাকে, সাবধানে যেও। আচ্ছা, আপনিও। বন্যা রাগ করেছে ভেবে সেই দিনের ঘটনা জানতে মেঘে জিজ্ঞাসা করার জন্য মেঘের রুমের সামনে আসতেই তানভীর থমকে দাঁড়ালো। মেঘ আপন মনে বন্যার সাথে ফোনে কথা বলছে। দুজনের আবোল তাবোল কথা আর হাসির শব্দ। তানভীর থম মেরে দাঁড়িয়ে পড়েছে। কোথায় ভেবেছিল মেঘ আর বন্যার মধ্যে মান অভিমান চলছে, মেঘের থেকে কারণ জেনে সমাধান করার চেষ্টা করবে, কিন্তু ঘটনা সম্পূর্ণ উল্টো। তানভীর আস্তে করে গলা খাকিয়ে দিয়ে রুমে এসে শীত রেখে চলে যাচ্ছে। মেঘ ঠান্ডা কণ্ঠে শুধালো, ভাইয়া কিছু বলবার? না। তানভীর বিড়বিড় করে মায়ের কাছে মাসির গল্প বলে আর কি হবে। রাত 9টা বেজে গেছে। মেঘ আবিরকে কোনো মেসেজ করেনি। কিছুক্ষণ পর আবিরই মেসেজ দিল, বিজি মেঘ, ছোট্ট রিপ্লাই, নো। তৎক্ষণাৎ আবির কল আসছে। মেঘ কল রিসিভ করে চুপচাপ বসে আছে। ওপাশ থেকে আবির বলল, ফ্রি হয়ে মেসেজ দিতে বলছিলাম, বিকেল থেকে মুখ ফুলিয়ে রুমে বসে আছিস, কিছু খাসনি শুনলাম, একটা টেক্সট পর্যন্ত করিসনি। কি সমস্যা? কোনো সমস্যা নেই। মালা কি আবারও আজে বাজে কথা বলছে? মেঘ মুখ ফসকে বলে ফেলল, চরিত্রের সমস্যা আপনার। মালা আপু কি বলবে? আবির উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, কি? আমার চরিত্র সমস্যা? কে বলছে? প্রমাণ কি?